অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি গভীর অন্ধকার গোপন রহস্য রয়েছে। আজ আমরা জানব সেই সমস্ত বরফ গলে কিভাবে আমাদের পৃথিবীকে পরিবর্তন করবে। যেমন বরফ গলছে এবং সমুদ্রের স্তর বাড়ছে। অ্যান্টার্কটিকায় আপনাকে স্বাগতম, যে মহাদেশটি দক্ষিণ মেরু ঘিরে রয়েছে। এটি ইউরোপের চেয়ে 40% বড় এবং বরফে পরিপূর্ণ। এখানে আপনি সিল, তিমি, পেঙ্গুইন এবং কিছু বৈজ্ঞানিকদের গবেষণা করতে দেখতে পাবেন। এবং এই মহাদেশে আপনি এমন একটি বরফের টুকরা পাবেন যার আকার ফ্লোরিডার মতো বিশাল। স্বাগতম 120 কিলোমিটার প্রশস্ত থোইটস গ্লেসিয়ারে। এর আরেকটি ভয়ানক নাম হল ডুমসডে গ্লেসিয়ার। যখন এটি গলবে তখন বিশ্বের সবার জন্য দুশ্চিন্তার কারণ হবে, কারণ এটি ভয়াবহ সমুদ্রের স্তর বৃদ্ধির ঘটনা ঘটাবে। এখন এই ডুমসডে গ্লেসিয়ার অত্যন্ত দ্রুত গলে যাচ্ছে। এটি প্রতি বছর 50 বিলিয়ন টন বরফ সাগরে ফেলছে এবং এখন পর্যন্ত সমুদ্রের স্তরের 9 ইঞ্চির 4% এর জন্য দায়ী। কিছু বৈজ্ঞানিকরা অনুমান করছেন যে পুরো বরফের স্তরটি কয়েক দশকের মধ্যে গলতে পারে। কিন্তু আমাদের কাছে শতক নয়, কয়েক দশক অপেক্ষা করার মতো সময় নেই। তাহলে আমি আপনাকে দেখাবো কি হবে যদি এটি অনেক তাড়াতাড়ি গলে যায়। ধরুন কয়েক সেকেন্ডের মধ্যে। যদি কিছু সেকেন্ডের মধ্যে থোইটস গলতে শুরু করে এবং এর পানি দক্ষিণ সাগরে প্রবাহিত হয়ে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চলে যাবে। পৃথিবী জুড়ে সমুদ্রের স্তর 60 সেন্টিমিটার অথবা 2 ফুট বেড়ে যাবে। সান ফ্রান্সিসকোর রাস্তাগুলো বন্যায় প্লাবিত হতে থাকবে। মায়ামি এবং নিউ অরলিন্সও পানি দ্বারা দ্রুত পূর্ণ হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এই গ্লেসিয়ারটি কেন ভেঙে পড়ল এবং বাকি অংশ থেকে কেন বিচ্ছিন্ন হয়ে গেল? এর নিচে কিছু হচ্ছে। থোইটসের নিচে একটি বিশাল নদী রয়েছে, যা দ্রুত প্রবাহিত হচ্ছে। বরফগলা পানি সেই নদীটিকে পূর্ণ করে ফেলছে। এটি ঘটছে পৃথিবীর গহীনে উত্তপ্ত শক্তির কারণে, যা ভূতাত্ত্বিক শক্তি হিসেবে কাজ করছে। গলনের প্রক্রিয়া শুরু হয় ধীরে ধীরে, তবে শেষ পর্যন্ত বিশাল বরফের টুকরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটি একটি চেইন রিঅ্যাকশন শুরু করে, যার ফলে আরও বেশি বরফ ভেঙে গিয়ে গলে যায়। এবং এটি শুধুমাত্র একটি নদীর ব্যাপার নয়। অ্যান্টার্কটিকার বরফের নিচে এক পুরো রহস্যের জগৎ রয়েছে। তবে আমি আপনাকে সেই বিস্ময়কর আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই কেন অ্যান্টার্কটিকা এত গুরুত্বপূর্ণ। এটি একটি বরফের শীট যা 1,40,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গড় পুরুত্ব 2 কিলোমিটার এরও বেশি। তুলনা করতে গেলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এলাকার 2.5 গুণেরও বেশি। এটি একটি অভূতপূর্ব পরিমাণ বরফ। মোট 2,50,00,000 বর্গ কিলোমিটার বা 60 লক্ষ বর্গমাইল। পৃথিবীর সব বরফের 90% এটি ধারণ করে। এবং এই বরফের মধ্যে লুকিয়ে রয়েছে পৃথিবীর মিষ্টি পানি বা ফ্রেশ ওয়াটারের 60%। এখন আর্কটিকের তুলনায় যেখানে বরফ পানি উপরে ভাসছে, সেখানে অ্যান্টার্কটিকায় বরফের নিচে রয়েছে ভূমি। আপনি এটি চিন্তা করেন না, কারণ 98% ভূমি বরফে আচ্ছাদিত। এবং এটিই সব নয়, 1.5 মিলিয়ন বর্গ কিলোমিটার মহাসাগরও এই বরফের নিচে লুকিয়ে রয়েছে। এবং যখন সমস্ত বরফ কয়েক মিনিটের মধ্যে গলে যাবে, তখন সমুদ্রের স্তর 70 মিটার বা 230 ফুট বেড়ে যাবে। আমরা একটু পরে দেখব এই মহাকাব্যিক গলনের ফলে পৃথিবীতে কি ঘটবে। তবে প্রথমে আমি বলতে চাই যে বরফের নিচে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা একইভাবে চিন্তার বিষয় হতে পারে। যদি সমস্ত বরফ গলে যায়, তবে হাজার হাজার বা এমনকি লক্ষ লক্ষ বছর ধরে আটকে থাকা প্রাচীন অণুজীব এবং ভাইরাসগুলি মুক্তি পেতে পারে, যা পৃথিবীতে অজানা রোগ ছড়িয়ে দিতে পারে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলি কখনোই এই প্রাচীন প্যাথোজেনগুলির মুখোমুখি হয়নি, অর্থাৎ আমাদের হয়তো তাদের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা খুবই কম বা একেবারে নেই। আগে থেকে বিবর্তনের মাধ্যমে এই রোগগুলির সংস্পর্শে না আসায় সংক্রমণগুলি অযথা ছড়িয়ে যেতে পারে, যা মোকাবেলা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হতে পারে। কিছু সংক্রমণ এমনকি উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক বা নিয়ন্ত্রিত ঔষধ প্রয়োগের দাবিও করতে পারে, যাতে দীর্ঘস্থায়ী অসুস্থতার বিরুদ্ধে লড়াই করা যায়। তবে সৌভাগ্যবশত আমরা ইতিমধ্যে এমন প্রযুক্তির উন্নতি সাধন করছি যা এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করতে পারে। একটি বায়োটেকনোলজি কোম্পানি, যেটির নাম জেলটেক, তাদের জেলাভিত্তিক ঔষধ ও পুষ্টি সরবরাহ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। তাদের পেটেন্ট করা প্রযুক্তি উচ্চমাত্রার ডোজ এবং নিয়ন্ত্রিত রিলিজ সময়ের সুবিধা প্রদান করে, যা এসব কঠিন সংক্রমণ মোকাবেলায় প্রয়োজনীয়। তবে এটি শুধু চর্ম চিকিৎসার জন্য নয়। এটি প্রায় 1 বিলিয়ন মানুষকে সাহায্য করছে যারা বড় বড় ট্যাবলেট গেলা নিয়ে সমস্যায় পড়ে। একটি ট্যাবলেট গেলার বদলে কল্পনা করুন আপনি একটি মসৃণ এবং ব্যবহার করতে সহজ জেল ঔষধ সেবন করছেন। এটি একটি গেম চেঞ্জার, ঠিক? তবে এখানেই শেষ নয়। জেলটেক সিস্টেমটি মানুষের এবং প্রাণীদের স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস, নিউট্রাসিউটিক্যালস, পেট কেয়ার এবং ক্রীড়া পারফরম্যান্সের জন্য উপযুক্ত। এখন জেলটেক বর্তমানে নিউট্রাসিউটিক্যাল মার্কেটে 70টিরও বেশি পণ্য নিয়ে কাজ করছে এবং এটি ফিডে অনুমোদনের জন্য তার ড্রাগ ডেলিভারি প্ল্যাটফর্মের উপর কাজ করছে, যা ন্যাসড্যাকে জেলস নামে পাবলিকলি ট্রেড করা হচ্ছে।
এটি বিভিন্ন ব্র্যান্ডের সাথে সহযোগিতা করছে তাদের জেল প্রযুক্তি নতুন এবং বিদ্যমান পণ্যে ইন্টিগ্রেট করতে। এটি ড্রাগ এবং পুষ্টির ডেলিভারি ক্ষেত্রে পরবর্তী বড় কিছু লিডার হতে পারে, যা প্রায় $1 ট্রিলিয়ন মূল্যের মার্কেটকে বিপর্যস্ত করতে সক্ষম। যদি আপনি জেলথেক এর বিশাল বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে আরও জানতে চান, তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তবে আমাদের ভিডিওতে পরবর্তী সময় দেখবেন, বরফের নিচে যা লুকানো রয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে তাদের আধুনিক প্রযুক্তি যথেষ্ট হবে না। এখন আসুন আমরা অ্যান্টার্কটিকার এই জমাট বাঁধা ভূদৃশ্যের ভেতরে অপেক্ষমান অদ্ভুত প্রাণীদের দিকে নজর দিই। আপনি যখন এই অচিন্তনীয় অঞ্চলের মধ্যে প্রবেশ করবেন, তখন আপনি সাগরের তলদেশের এক ঝলক দেখতে পাবেন। এবং ঠিক আপনার উপরে, বরফের নিচে, আপনি দেখতে পাবেন কিছু ধরনের সামুদ্রিক প্রাণী, যেমন এনিমোনি। এই ক্ষুদ্র প্রাণীগুলি বরফের নিচে সেটে থাকে। এছাড়া আপনি কিছু ছোট মাছ এবং ক্রাস্টেসিয়ানও দেখতে পাবেন। যে এনিমোনিগুলি আপনি এখানে পাবেন তা সাধারণত সমুদ্রে পাওয়া এনিমোনির থেকে খুবই আলাদা। এগুলি একটি নতুন প্রজাতি যার একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত সি এনিমোনি গাছের মতো এক জায়গায় স্থির থাকে, কিন্তু এই অ্যান্টার্কটিক এনিমোনিগুলি পানির মধ্যে সোজা চলে। বৈজ্ঞানিকরা এখনও বুঝে উঠতে পারছেন না তারা কোথায় যেতে চাইছে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই জানেন যে এই শীতল অন্ধকারে প্রায় কিছুই বেড়ে ওঠে না, তাই এই প্রাণীরা কি খাচ্ছে এবং কিভাবে বাঁচছে? হয়তো তারা ছোট ছোট প্লাঙ্কটন এবং সাগরের প্রবাহে ভাসমান বর্জ্য খাচ্ছে। তবে তারা এমন কিছু খাচ্ছে যা অদ্ভুত এবং কিছুটা ঘিনঘিনে। এটি সাগরের সেই অঙ্গ যেমন আপনার ফ্রিজে পুরনো খাবারের পচন। এই প্রাণীগুলি কোটি কোটি বছরের পুরনো পচনশীল কঙ্কাল, মৃতদেহ এবং প্রাচীন ব্যাকটেরিয়া খাচ্ছে যা পৃথিবী অনেক তাপমাত্রায় ছিল তখন থেকে অবশিষ্ট। ওহ, সাবধান, আরও কয়েকটি বিশাল গ্লেসিয়ার ভেঙে পড়তে চলেছে। যখন থোইটস গ্লেসিয়ারের পাশের গ্লেসিয়ারগুলি আলাদা হয়ে গলে যায়, তখন আরও পানি সমুদ্রে প্রবাহিত হবে। বিশ্বব্যাপী সমুদ্রের স্তর 2.5 মিটার বা 8 ফুট বাড়বে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলি পানির নিচে ডুবে যাবে। বস্টন, নিউ ইয়র্ক, মায়ামি, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমনকি শহরগুলি ডুবে যাওয়ার সময় অ্যান্টার্কটিকার উপকূলে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। কাছাকাছি সমুদ্রের স্তর আসলে কমবে যখন বরফ গলে যাচ্ছে, তবে দূরে সমুদ্রের স্তর বেড়ে যাবে। কিন্তু কেন এমন অদ্ভুত ঘটনা ঘটছে? মনে রাখবেন, অ্যান্টার্কটিকার বরফের শীতটি বিশাল। এর ওজন আকাশছোঁয়া 24 বিলিয়ন মেগাটন। তাই এটি আশপাশের পানিতে তার নিজস্ব মহাকর্ষীয় আকর্ষণ সৃষ্টি করে, যা কাছাকাছি অঞ্চলে সমুদ্রের স্তর বাড়িয়ে দেয়। কিন্তু যখন বরফ গলে যায়, তখন সেই মহাকর্ষের শক্তি চলে যায়। সুতরাং কাছাকাছি সমুদ্রের স্তর কমে যাবে যখন অন্যত্র এটি বাড়বে। এখন অ্যান্টার্কটিকার পূর্বে ডেনমার্ক এবং স্কটস গ্লেসিয়ার গলে গেছে। এতে আরও 1.5 মিটার বা 5 ফুট পানি যোগ হবে আমাদের মহাসাগরে। এখন 4 মিটার বা 15 ফুট স্তরের বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় স্মারকগুলি হারাতে শুরু করেছে। জেফারসন মেমোরিয়াল পানির নিচে, ফেনওয়ে পার্ক ডুবে গেছে। বিশ্বের বড় উপকূলীয় শহরগুলোও প্লাবিত হচ্ছে। সাংহাই, লাগোস, মুম্বাই, জাকার্তা বন্দর প্লাবিত এবং ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্ত লোনা পানি কৃষিজমিতে প্রবাহিত হয়ে আমাদের ফসল ধ্বংস করছে। আরও খারাপ, ভূগর্ভস্থ জলাশয় যা আমাদের পানির উৎস, এখন সমুদ্রের লোনা পানির দ্বারা দূষিত হয়ে যাচ্ছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হল, এই দূষণ শুধু লবণ নয়, বরং আরও গভীরে। অ্যান্টার্কটিকার বরফে এমন ব্যাকটেরিয়া রয়েছে যা মানুষের জন্য বিপজ্জনক। এই ব্যাকটেরিয়ার কিছু সংক্রমণ সৃষ্টি করে এবং এটি রোগের সাথে সম্পর্কিত, যেমন সিস্টিক ফাইব্রোসিস। কিন্তু সমস্যা আরও গুরুতর। তাদের একটি ভয়ানক কি সুপার পাওয়ার রয়েছে। তারা আমাদের বর্তমান অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যদি তারা আমাদের পৃথিবীর ব্যাকটেরিয়ার সাথে তাদের জিন ভাগাভাগি করে, তাহলে এই প্রতিরোধের বৃদ্ধি হবে এবং আরও ব্যাকটেরিয়াতে ছড়িয়ে পড়বে। তখন আমরা মানুষেরা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারব না। এটি একটি বড় বিপদ যদি আমরা দূষিত পানি পান করি। তবে যে কোনো হলিউড ভিলেনের মতো এই ব্যাকটেরিয়াগুলিরও একটি ভালো দিক আছে। তারা আমাদের নতুন এবং ভালো অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করতে পারে। তারা বিষাক্ত বর্জ্য সাইট পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং হয়তো প্লাস্টিকের নতুন জীবাণুবিরোধী বিকল্প তৈরি করতে অংশগ্রহণ করতে পারে। যতই বরফ ভেঙে গলে যাচ্ছে, অন্যান্য পরিবেশগত ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে। এক্ষেত্রে গলানো বরফ সাগরের স্রোত পরিবর্তন করছে। এর আগে যখন এই সমস্ত বরফ গলছিল না, তখন সাগরের পানি একটি নির্দিষ্টভাবে প্রবাহিত হচ্ছিল। ঘন লোনা পানি সাগরের তলদেশে ডুবে যেত এবং কম ঘন পানি ওপরের দিকে উঠত। এই আন্দোলনের মাধ্যমে পানি একটি বিশাল কনভেয়ার বেল্টের মতো কাজ করছিল, যা তাপ এবং পুষ্টি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। এটি সামুদ্রিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এখন যখন গলানো গ্লেসিয়ারের তাজা পানি প্রবাহিত হচ্ছে, সমুদ্রের পৃষ্ঠের পানি কম লোনা এবং কম ঘন হয়ে যাচ্ছে এবং তা তলদেশে ডুবে যেতে পারছে না। এটি যেন আমাদের সাগরের কনভেয়ার বেল্ট আটকে দিয়েছে। এটি আর তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারছে না।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে আর্কটিকার গলানো আমাদের গালফ স্ট্রিমকে বিপর্যস্ত করবে। তারা এখনও বুঝে উঠতে পারছেন না অ্যান্টার্কটিক বরফ গললে আমাদের জলবায়ু কিভাবে পরিবর্তিত হবে। কিছু পরিস্থিতিতে, উদাহরণস্বরূপ, যদি অ্যান্টার্কটিক থেকে ভেসে আসা বরফগুলো আটলান্টিকে আরও দূরে গিয়ে গলে যায়, তবে সাগরের স্রোতের পরিবর্তন একটি বরফ যুগের সূচনা করতে পারে। তবে যদি বরফ গললে মূলত সমুদ্রের স্তর বৃদ্ধি পায়, তবে আমরা হয়তো শুধু একটি উষ্ণ পৃথিবী দেখতে পেতাম। তবে যে বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে তা শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন নয়। সাগরের স্রোতও পরিবর্তিত হলে সমুদ্রের তল থেকে পৃষ্ঠে পুষ্টি চলাচল বাধাপ্রাপ্ত হবে। এই পুষ্টি সামুদ্রিক খাবারের চেইনে শীর্ষে থাকা ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি ছোট এবং ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এই ফাইটোপ্লাঙ্কটনই সমুদ্রের জীবনের ভিত্তি। তারা সামুদ্রিক জীবনের জন্য অত্যাবশ্যক পুষ্টি সরবরাহ করে। তবে সব ফাইটোপ্লাঙ্কটন একরকম ক্ষতিগ্রস্ত হবে না। অ্যান্টার্কটিকার পানির আশপাশে থাকা ফাইটোপ্লাঙ্কটনের জন্য গলানো বরফ তাদের জন্য লোহা সরবরাহ করবে এবং তারা এতে খাওয়ার জন্য কিছু পাবে। এই ঘটনা সম্ভবত সাময়িকভাবে একটি বিশাল শৈবাল ফ্ল্যাশের সৃষ্টি করবে, কারণ পানিতে পুষ্টি প্রবাহিত হবে যা আগে বরফের মধ্যে ঢাকা ছিল। ফাইটোপ্লাঙ্কটনের বৃদ্ধি ভাল হতে পারে, কারণ অন্তত তারা কিছুটা কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। পৃথিবী তার জন্য উপকার পাবেই। কেন? কারণ এই বরফ গলানোর ফলে পৃথিবী আরও গরম হয়ে উঠবে একাধিক কারণে। প্রথমত, বরফ পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে তার অত্যন্ত প্রতিফলিত পৃষ্ঠ দিয়ে। এটি খুবই কার্যকরীভাবে সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত করে, যা তাপ কম রাখে। কিন্তু একবার যদি এটি গলে যায়, তখন গল্পটা অন্যরকম। গ্লেসিয়ারগুলি গলছে এবং পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এতে পানিতে মাইক্রোস্কোপিক ছত্রাকগুলির কার্যকলাপও বাড়ছে। যেমন মৃত পাতা বনাঞ্চলে পচে যায়, তেমনি মাইক্রোস্কোপিক ছত্রাকরা সমুদ্রের মৃত বস্তুগুলির উপর কাজ করে, তাদের পচন করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। উষ্ণ সমুদ্র মানে আরও মৃত বস্তু পচে যাবে, যার ফলে আরও কার্বন ডাই অক্সাইড মুক্তি পাবে। এখন এই সবের উপর গলানো গ্লেসিয়ারগুলি সাল্টি সমুদ্রের পানির উপরে একটি তাজা পানির স্তর তৈরি করছে। এর ফলে সমুদ্রের পানি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড সরানোর কার্যকারিতা কমে যাচ্ছে। ফলে পৃথিবী আরও গরম হয়ে যাচ্ছে। এবং এখন বাকি অ্যান্টার্কটিকা বিশাল বিশাল টুকরোতে ভেঙে ভেঙে গলে যাচ্ছে। গলানো বরফের পানি সমুদ্রে প্রবাহিত হচ্ছে। বরফ গলানোর সাথে সাথে কিছু অবিশ্বাস্যভাবে সুন্দর একটি প্রকৃতি প্রকাশ পাচ্ছে, যা লাখ লাখ বছর ধরে আড়াল ছিল। একটি বিশাল ক্যানিয়ন সিস্টেম, যা গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে 100 কিলোমিটার লম্বা। এটি পৃথিবীর সবচেয়ে গভীর ক্যানিয়ন, যা 3.5 কিলোমিটার বা 2 মাইল সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে রয়েছে, এবং এটি সমুদ্র উপকূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এবং এখন আপনি দেখতে পাবেন লেক ভস্টক, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম লেক, যার বয়স 15 মিলিয়ন বছর। আর একটা ভালো খবর, সব বরফ গলে গেলে আপনি সেখানে পিকনিক করতে যেতে পারেন। যদি আপনি পৃথিবীতে ঘটেছে তারপরেও পিকনিক করার মেজাজে থাকেন, তবে আপনি হয়তো লেক ভস্টকের পানিতে থাকা ক্ষুদ্র জীবাণুগুলির কাছ থেকে দূরে থাকতে চাইবেন। তারা 15 মিলিয়ন বছর ধরে আমাদের পৃথিবীর প্রভাব থেকে বিচ্ছিন্নভাবে বিকশিত হয়েছে। কিন্তু ক্যানিয়ন বা লেক ভস্টক দেখার সময় নেই, কারণ সমুদ্রের স্তর আরও দ্রুত এবং উচ্চতর বৃদ্ধি পাচ্ছে। আপনি এখন দেখছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অংশ। সমস্ত বরফ গলে গেছে। সমুদ্রের স্তর 70 মিটার বেড়ে গেছে। এই দ্রুত উত্থান সবাইকে অবাক করে দিয়েছে। পৃথিবীর 40% জনসংখ্যা, প্রায় 3 বিলিয়ন মানুষ, উপকূলীয় অঞ্চলে বাস করে। এবং তাদের বিশাল সংখ্যক মানুষ ডুবে গেছে, কারণ অ্যান্টার্কটিকার বরফ কয়েক মিনিটের মধ্যে গলে গেছে। পুরো আটলান্টিক উপকূল, বিশাল অংশসহ যুক্তরাষ্ট্র এখন পানির নিচে। 23 তলা পর্যন্ত উঁচু বিল্ডিংয়ের মানুষগুলো রুফটপ এ উঠতে দৌড়াচ্ছে জীবন বাঁচানোর জন্য। ক্যালিফোর্নিয়া এখন ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে। লন্ডন, প্যারিস, ভেনিস এবং আমাদের যেসব বড় উপকূলীয় শহর আছে সেগুলোও পানির নিচে। লক্ষ লক্ষ মানুষ এই দুর্যোগে বিপদগ্রস্ত, আহত বা মৃত। যারা যথেষ্ট বুদ্ধিমান ছিল এবং গাড়ি নিয়ে উপকূলের দিকে চলে গিয়েছিল, তারা হয়তো বেঁচে গেছে যদি তারা উঁচু জমিতে পৌঁছতে পারে। তবে এই সংখ্যাটি খুব কম। সরকারগুলো উদ্বেগে জরুরি ব্যবস্থা শুরু করেছে। তারা জানে উপকূলে বসবাসকারী প্রায় সবাই মারা গেছে। তবে হয়তো কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব, যারা স্কাইস্ক্র্যাপারের ছাদে আটকা পড়েছে। কিন্তু এত মানুষকে উদ্ধার করার জন্য কি পর্যাপ্ত হেলিকপ্টার আছে? নৌকা প্রয়োজন। সরকার কিভাবে ধ্বংস হওয়া অবকাঠামো পুনরুদ্ধার করবে? আরও গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আমরা কি করব যখন হঠাৎ করে আমাদের বিশুদ্ধ পানি সল্ট ওয়াটারের সাথে মিশে যাবে? এখন আমাদের পানির তীব্র অভাব। হঠাৎ করে ইন্টেরিয়র ল্যান্ড সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম এর মানুষরা অনেক খুশি। তারা কখনো উপকূলীয় এলিটদের অংশ ছিল না। ডেনভার, মিনিয়াপোলিস, লাস ভেগাস এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। এখন দক্ষিণ গোলার্ধের দেশগুলি আরও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের 160 মিলিয়ন মানুষের দেশ সম্পূর্ণভাবে পানির নিচে।
ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে কারণ দেশগুলো সাহায্য চাইছে। কিন্তু এত জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাহায্য পাওয়া কঠিন। এখন যে একমাত্র জিনিস গলাতে হবে তা হল পার্মাফ্রস্ট। এই মাটি যা প্রায় 40,000 বছর ধরে মেরু অঞ্চলে জমেছিল, যখন এটি গলে যাবে তখন এটি তাপমাত্রা বাড়িয়ে আরও বরফ গলাতে সাহায্য করবে। যখন পার্মাফ্রস্ট গলে এটি যেন কোনো ফ্রোজেন ডিনার মাইক্রোওয়েভে গলানোর মতো হয়ে যাবে। ক্ষুদ্র জীবাণুগুলি পুষ্টির খোঁজে ওই প্রাচীন অর্গানিক পদার্থ খেতে শুরু করবে। এভাবে তারা কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন বের করবে, যা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে। দারুণ! এখন আমরা ক্ষুদ্র জীবাণুর গ্যাস শ্বাস নিচ্ছি এবং পৃথিবী আরও গরম হচ্ছে। খারাপ অবস্থাও আরও খারাপ হতে পারে। এর মাঝেই পার্মাফ্রস্টে লুকানো ডিএনএ ভাইরাস গলে বের হয়ে আসতে পারে, যা একটি বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করতে পারে। এই বিপর্যয়ের মাঝেও একটি ভ্যাকসিন তৈরি করা হবে অত্যন্ত কঠিন। তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। পৃথিবী 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছে। এটি পুরো বরফ শীটের গলানোর কারণ ছিল। কিন্তু এখন এই পরিবর্তনগুলো আরও গরম করে দিচ্ছে। এখন পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আর এ কারণে মানুষদের এক বিশাল অভিবাসন শুরু হয়েছে। সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলি কানাডা, আলাস্কা এবং সদ্য উন্মোচিত আর্কটিক এবং অ্যান্টার্কটিকা। এগুলো এখন নতুন ট্রপিক্যাল প্যারাডাইস। 34 মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল একটি সুমিতীয় বর্ষাবৃক্ষ বনাঞ্চল, ঠিক যেমন নিউজিল্যান্ড। হয়তো আবার তা ঘটবে তীরবর্তী এলাকায় তালের গাছ এবং উষ্ণ দক্ষিণ সাগরে।